প্রভুপাদ প্রভুপাদ জয় জয় প্রভুপাদ। জয় জয় সর্ববিঘ্ন বিনাশী নৃসিংহ ভগবান কি জয়। জয়। ভক্ত হরে শ্রেষ্ঠ কৃষ্ণ। শিলা প্রহ্লাদ মহারাজ কি জয় জয় শিলা প্রপাত কি জয়। হরে কৃষ্ণ প্রভু। হরে আপনার কৃষ্ণ। চরণে শতকোটি প্রণাম। হরে আমাদেরকে কৃষ্ণ। ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন। আমরা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আপনাকে পেয়ে আমরা কি যে আনন্দের মধ্যে আছি, এটা ভাষায় ব্যক্ত করা যাবে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার জন্য প্রার্থনা করবেন, কৃপা করবেন, যেন আপনাদের সাথে আমিও যেতে পারি, ভক্তি জগতে বাড়তে পারি। হরে হরে কৃষ্ণ। সমস্ত প্রভু এবং মাতাজিদের চরণে ধন্যবাদ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয়। তা আজকে আলোচনা আমি চিন্তা করলাম, আজকে আমাদের এখানে মন্দিরে মঙ্গল আরতির সময় আহ, আমরা পড়ছিলাম শিল রূপ গোস্বামী পাদের, কেননা ওনার আজকে তিরোভাব তিথি রূপ গোস্বামী পাদে। আপনারা হয়তো সবাই জানেন যে শিল প্রভুপাদ রূপ গোস্বামী পাদকে কি দৃষ্টিতে দেখতেন। উনি বলছেন যে এই ইস্কনে আমরা কৃষ্ণ ভবনামৃত প্রোগ্রাম চলছে রূপ গোস্বামী পাদের অধীনে। প্রভুপাদ, আমি তো চিন্তা করছিলাম প্রভুপাদের অধীনে চলছে, কিন্তু প্রভুপাদ বলছেন রূপ গোস্বামী পাদের অধীনে, আন্ডার গাইডেন্স অফ রূপ গোস্বামী পাদ। তো আমরা যা কিছু করছি সব রূপ গোস্বামী পাদের অধীনে প্রভুপাদের মাধ্যমে আসছে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ রূপ গোস্বামী পাদকে। তো ওনার কিছু গুণ চরিত আলোচনা করা উচিত। তো সবাই আমরা হাত জোড় করে শিল প্রভুপাদ এবং রূপ গোস্বামী পাদের চরণে প্রণাম প্রণতি নিবেদন করার চেষ্টা করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য नमस्ते জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातां सहगणा रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর নিত্য পার্ষদ, গোলক ধাম থেকে এসেছিলেন, সুবল সখা। আমাদের কল্যাণের জন্য মহাপ্রভু ওনার পার্শ্বদেরকে নিয়ে এসেছিলেন। কিন্তু রূপ গোস্বামী পাদ সম্বন্ধে আমাদের সবসময় ধ্যান করা উচিত। শিল প্রভুপাদের সাথে রূপ গোস্বামী পাদের ধ্যান করা উচিত। রূপ গোস্বামী পাদ ভেরি স্পেশাল। যত বৈষ্ণবের যত কিছু কনফ্লিক্ট আছে, সবাই রূপ গোস্বামী পাদকে খুব হাই এস্টিম করে, দেখাশোনা করে। আপনার যদি কোনো কনফ্লিক্ট থাকে, কোনো দ্বন্দ্ব হয় জীবনে, ফিলসফি নিয়ে, বা ওনারা এরকম বলছে আমরা এরকম বলছি, কিন্তু রূপ গোস্বামী পাদ কি বলেছে সবাই মানবে, কোনো দ্বিধাগ্রস্ত করবে না। সো দিস ইজ ভেরি নাইস। রূপ গোস্বামী পাদ ওনার কৃপাতে উনি আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন যে আমরা যেন ওইভাবে ওনাকে সবসময় দর্শন করতে পারি। আজকে নরোত্তম দাস ঠাকুরের শ্রী চরণেও প্রণতি নিবেদন এই জন্য যে উনি রূপ গোস্বামী পাদের প্রণাম মন্ত্রটা সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। আপনারা হয়তো জানেন, যদি না জানেন এটা জানা উচিত, কেননা যন্ত্রম মন্ত্রম তন্ত্রম আমরা বলেছিলাম কে ব্যাকিং করছে। তো শিল প্রভুপাদ বলেছেন, নরোত্তম দাস ঠাকুর যা বলেছেন সবকিছু শাস্ত্র। শাস্ত্র এই জগতে কি করে আবির্ভাব হয়? শাস্ত্রের আবির্ভাব কোথা থেকে হয়? আকাশ থেকে পড়ে নাকি? নাকি কেউ ডিসকভারিং করে মাইনিং এ, মাটি খুঁড়ে খুঁড়ে শাস্ত্র পায়? শাস্ত্র কোত্থেকে আসে? সাধুদের মুখ থেকে। শাস্ত্র ইয়েস নিত্য, নিখিল শ্রুতি মৌলি রত্নমালা দূতি নিরাজিত পাদ পঙ্কজ অন্ত। নিখিল শ্রুতি, শ্রুতি মানে শ্রুতি শাস্ত্র তিনটা জেনারেলি মেইন: শ্রুতি, স্মৃতি আর ন্যায়। আমাদেরকে সবসময় এইভাবে খেয়াল রাখতে হবে। তা আমরা সবগুলিকে নিই, কিন্তু আমাদের এসেনশিয়াল প্রিন্সিপাল আমরা ধরে রাখি। যেমন আমাদের দুইজন অথরিটি আছে। কে দুইজন অথরিটি? দুইজন অথরিটি হলো গুরু পরম্পরা, চৈতন্য মহাপ্রভু, ভগবান কৃষ্ণ থেকে শুরু হয়েছে, মহাপ্রভুর মাধ্যমে যে আসছে, এ আমাদের অথরিটি। ওনারা যা বলবেন আমরা স্বীকার করছি, কেননা প্রমাণ করেছেন, প্রুফ করেছেন। আর দ্বিতীয় অথরিটি হলো শাস্ত্র, শ্রুতি শাস্ত্র। তার মধ্যে ভাগবতম হলো সবচেয়ে, এটা কমেন্টারি আপনি বলতে পারেন। বেদান্ত, সর্ববেদান্ত সারম হি শ্রীমৎ ভাগবতম ইষ্যতে, সর্ববেদান্ত সার। তথাপি শ্রীমৎ ভাগবতমে যা আছে ওইটা হাই এস্টিমে আমরা রাখি অথরিটি হিসাবে। অনেক সময় অনেক অনেক গ্রন্থে দেখা যায়, যেমন গর্গ সংহিতার কনফ্লিক্টিং, বলরাম সম্বন্ধে একটু কনফ্লিক্টিং অপিনিয়ন ছিল, কিন্তু আমাদের ভাগবতমে ওটা ফাইনাল ভার্ডিক্ট দেবে। আমি সবকিছু বাংলা করতে পারছি না, আই এম শিওর ইউ অল নো হোয়াট আই এম ট্রাইং টু সে। আমি কি বলতে চাইছি, যে ফাইনাল কনক্লুশন, সিদ্ধান্ত কে দেবে? ভাগবতম। এই দুইজন অথরিটি, গুরু পরম্পরা আর ভাগবতম। তো ভাগবতম এখানে চৈতন্য চরিতামৃত ইনক্লুডিং। রূপ গোস্বামী পাদ ওনার প্রণাম মন্ত্র কে লিখেছেন? নরোত্তম দাস ঠাকুর। কোথায়? খেতুরি ফেস্টিভ্যালে। কিরকম পাওয়ার ওই প্রণাম মন্ত্রের? যে ওখানে রূপ গোস্বামী এসছিলেন মহাপ্রভুর সাথে। যতজন এই জগৎ থেকে চলে গিয়েছেন পঞ্চতত্ত্বের মধ্যে বা গৌর পার্শ্বদের মধ্যে, যারা চলে গিয়েছিলেন নরোত্তম দাস ঠাকুরের খেতুরি ফেস্টিভ্যালে, সবাই আবির্ভূত হয়েছিলেন। কিরকম পাওয়ার দেখুন কীর্তনের।
কীর্তনের কিরকম পাওয়া, যে কীর্তনের মাধ্যমে সমস্ত মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। অবশ্য মেইন ফোকাস হলো যে কীর্তন করছে, নরোত্তম দাস ঠাকুর নিজে খেতুরি ফেস্টিভ্যালে। তো উনি ওখানে বলেছেন শ্রী চৈতন্য মনোভীষ্টম, মন অভীষ্টম। চৈতন্য মহাপ্রভুর কি চেয়েছিলেন মহাপ্রভু, এইটাকে কোথায় প্রমাণিত হলো? যে আপনার কাছে যদি চৈতন্য চৈতন্যতে থাকে, কয়েকটা শ্লোক আপনি কি বলে নোট করে রাখুন, পরে দেখে নেবেন। মধ্যলীলা 19.121। রূপ গোস্বামী পাদ কে? যদি আপনার কাছে বাংলা থাকে ওইটা পড়তে পারেন। প্রিয়া স্বরূপে দয়িতা স্বরূপে প্রেম স্বরূপে সহজাভিরূপে। চৈতন্য চৈতন্যিত মধ্যলীলা 19.121। রূপ গোস্বামী পাদ কে? দেখুন কি সুন্দর লিখেছে চৈতন্য চৈতন্যতে। প্রিয়া স্বরূপে দয়িতা স্বরূপে প্রেম স্বরূপে সহজাভিরূপে নিজয়নরূপে প্রভুরে রূপে তথানুরূপে সবিলাস রূপে। রূপে 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 সব জায়গা। কি সুন্দর কীর্তনের মতো। এইভাবে আমি মুখস্থ করেছিলাম, মনে আছে অনেক বছর আগে গান করতাম ওইটা। প্রিয়া স্বরূপে। রূপ গোস্বামী পাদ কে? আপনার কাছে বাংলা যদি থাকে ওইটা বেটার হয়, কারণ আমার বাংলা করাটা অনেক সময় ইংলিশ মিক্স হয়ে যায়, অনেকে হয়তো ঠিক বুঝতে পারেন না, আমার দুর্ভাগ্য। আপনার কাছে যদি চৈতন্য চৈতন্য বাংলা থাকে ওটা বের করুন, বের করে পড়ুন রূপ গোস্বামী পাদ কে। ওনার আজকে তিরুভাব তিথি, খুব সুন্দর। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন হরি 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 হে শ্রী রূপ গোসাই শ্রী গুরু রূপেতে শিক্ষা দিলা মোর কানে জানা মোর কথা নামের কাঙাল রতি পাবে নাম গানে শ্রী রূপ গোসাই শ্রী গুরু রূপেতে শিক্ষা দিলা মোর কানে কৃষ্ণ নাম রূপ গুণ সুচরিত পরম যতনে করি রসনা মানসে করহ নিয়োগ কর্ম বিধি অনুসারী। আমি জানি না, আপনারা হয়তো বুদ্ধিমান শিক্ষিত লোক, এই সব বাংলাগুলি ভালো করে বুঝতে পারেন। বাংলা অনেক উচ্চ, ইংলিশ তো ইজি, সবচেয়ে ইজি ল্যাঙ্গুয়েজ এই জগতে হলো ইংলিশ। বাংলায় এই যে এই সাধারণ গান রসনা মানসে, বুঝতে পারছেন রসনা মানসে কি? যখন আপনার হৃদয়ে উপলব্ধি হবে, হৃদয় থেকে তখন জিহ্বার মধ্যে ভগবান হরিনাম প্রভু মনকে নিবদ্ধ করে নাচতে শুরু করে, এটার নাম হলো রসনা মানসে। ভক্তিবিনোদ ঠাকুর তো সিম্পল লিখে দিয়েছেন রূপ গোস্বামী পাদের, কি সুন্দর। উনি কে, কি দিয়েতে এসছিলেন? ব্রজে করি বাস রাগানুগ হইয়া স্মরণ কীর্তন কর এ নিখিল কাল করহ যাপন উপদেশ সারধর। আপনি 5 বছর পরে 10 বছর পরে চিন্তা করছেন কি হলো, কিছুই হচ্ছে না, কিন্তু এখানে বলেছে এই নিখিল কাল, মৃত্যু অবধি। নিখিল কাল বুঝেন? নিখিল বাংলা, বাংলাতে লিখেছেন বাংলা ওয়ার্ড। নিখিল বুঝেন? মানে জন্ম থেকে মৃত্যু শেষ অবধি, এটাকে বলা হয় নিখিল কাল। আমি বাংলা ভালো জানি না, কিন্তু যতটুকু শিখেছি আমি চেষ্টা করছি। নিখিল কাল মানে কোনো কমপ্লেন করবেন না, জন্ম থেকে শেষ নিঃশ্বাস অবধি, এটার নাম হলো নিখিল কাল।
এ নিখিল কাল করহ যাপন। কিভাবে আপনি জীবন যাপন করবেন? যাপন মানে মেনটেনেন্স। কি করে মেনটেন করবেন? উপদেশ সার ধর। রূপ গোস্বামী পদের উপদেশটাকে আপনাকে ধরে রাখতে হবে, তখন আপনি রূপ গোস্বামী রূপানুগ। প্রথম রূপানুগ কে আছে? প্রথম রূপানুগ কে আছে? আমরা তো রূপানুগ হতে চাচ্ছি। আমি এক বাবাজি, আই এম নট লুকিং ডাউন, উনি বাবাজি ব্যাস নিয়েছিলেন, ইয়ং বাঙালি, মনে আছে অনেক বছর আগে। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আমার আমার একটু তখন তৎকালীন খুব প্রাইড ছিল, আমি খুব শিখতাম, জানার খুব ইচ্ছা। তো আমি ওনাকে বললাম, আপনি রূপানুগ? বলছে হ্যাঁ রূপানুগ। আমি বললাম, রূপানুগ অর্থ কি? বলছে রূপানুগ মানে রূপ গোস্বামীকে ফলো করা। কিন্তু তা নয়। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন, রূপ গোস্বামী যেইভাবে বিধি নিষেধ দিয়েছেন এইগুলিকে ফলো করা, রূপ গোস্বামীকে ফলো করা নয়, ওনার বিধি নিষেধ। আপনি যদি বলেন আমি ডাক্তারকে ফলো করছি, আপনি কি ডাক্তারকে ফলো করছেন না ডাক্তারের যে মেডিসিন প্রেসক্রিপশন দিয়েছেন? বুঝতে পারছেন? ডায়াগনোজ হয় আফটার, প্রথম প্রেসক্রিপশন হয় তারপর ডায়াগনোজ। তা আপনি ডাক্তারকে ফলো করছেন মানে কি? আপনি ডাক্তার এখন জল খাচ্ছে, আপনি জল খাচ্ছেন না, ডাক্তার বলছে এই ওই ওষুধ খাবে, তো এইভাবে ওষুধ আপনি খাচ্ছেন, এটাকে বলা হয় ডাক্তারকে ফলো করা। আমরা বলি বাংলাতে আমি ডাক্তারকে ওনাকে ফলো করছি মানে ওনাকে ইমিটেট করছি না, কি বলে, নকল করছি না। উনি যে উপদেশটা দিয়েছেন, আপনার এই শরীর খারাপ, এই সকালবেলা এইটুকু খাবেন, বিকালে এই খাবেন, ওইটাকে বলা হয় ডাক্তারকে ফলো করা, তাই নয় কি? আমরা বলি না সহজ সরল। তো এখানে রূপ গোস্বামী উপদেশ সার ধর, ওইভাবে আমাদেরকে দেখতে হবে। কেন আমরা রূপ গোস্বামীকে ফলো করি? আমরা রূপমঞ্জরি, রূপ গোস্বামীর যে নিত্য সিদ্ধ রূপ আছে রূপমঞ্জরি, কাকে ফলো করতে চান? রূপ গোস্বামী না রূপমঞ্জরি? আপনাদের মধ্যে চিন্তা করুন, কাকে ফলো করবেন? খুব সাবধান থাকতে হবে, রূপমঞ্জরিকে ফলো করবেন না, রূপ গোস্বামীকে ফলো করুন। যেমন জয় বিজয় ওকে যদি ফলো করেন তো আপনি বৈকুণ্ঠে চলে যাবেন। কিন্তু যদি হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে ফলো করেন, ওরাও জয় বিজয়, একই লোক, তো আপনি নরকে যাবেন। কথা বুঝতে পারছেন? কোনটা রেলেভেন্ট? রেলেভেন্ট কি বলে বুঝতে পারছেন? কোনটা রেলেভেন্ট টু মাই লাইফ? আমি সাধক, আমি সাধারণ জীব, সাধনা করতে এসছি, সাধনের মাধ্যমে সাধক, সুন্দর সাধক হয়ে ভক্তি জগতে আমি প্রবেশ করব এবং রাধা কৃষ্ণের যুগল সেবায় নিযুক্ত হব গুরুর আনুগত্যে। আমাদেরকে যখন ভেরি ক্লিয়ার কাট থাকতে হবে, তখন আমরা রূপ গোস্বামী পাদ বুঝতে পারবো, রূপ গোস্বামী পাদ কে, কি দিতে এসছেন। প্রথম কথা আইডেন্টিটি। যখন আপনি চেষ্টা করবেন, চারটা জিনিস আমি পেয়েছি খুব সুন্দর, চারটা জিনিস বাংলাতে আমি চেষ্টা করব। প্রথম হলো খুব ওয়েল এডুকেটেড। ওয়েল এডুকেটেড মানে একাডেমিক একাডেমিক শিক্ষা দীক্ষা নয়। বৈষ্ণব জগতে যে শিক্ষা দীক্ষা এটা আলাদা জিনিস, বাইরের শিক্ষা দীক্ষার মতো নয়। একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। মহাপ্রভু অলরেডি ওনাকে কৃপা করেছেন। একবার মহাপ্রভু স্নান করতে গিয়েছিলেন, আপনাকে ছোট্ট একটা কাহিনী বলছি। একবার স্নান করতে গিয়েছিলেন জগন্নাথপুরীতে। স্নান করে এসে হরিদাস ঠাকুরের কাছে উনি গিয়েছেন। তো দূর থেকে একজন প্রণাম করছে, দণ্ডবোধ করছে। তো হরিদাস ঠাকুরকে সম্বোধন করে আবার দেখছে কে দণ্ডবোধ করছে, মানে মুখ তো দেখা যাচ্ছে না, যদিও উনি ভগবান, কিন্তু উনি সাধারণ সাধক হিসেবে লীলা করছেন মহাপ্রভু। তো হরিদাস ঠাকুর বলছেন, রূপ গোস্বামী, রূপ গোস্বামী বলেনি, বলছে রূপ, ও আপনাকে প্রণাম করছে, দণ্ডবোধ করছে। তো মহাপ্রভু খুব আনন্দ পেয়েছেন। রূপ গোস্বামী উনি হলেন মিডল,
ওনার বড় ভাই হলো সনাতন গোস্বামী আর ছোট ভাই হলো অনুপম। তো অনুপম সাথে ছিল, সনাতন গোস্বামী সাথে ছিল না। সনাতন গোস্বামী তখন জেলের মধ্যে। এ আরেক কাহিনী, আজকে এগুলি আলোচনা করার টাইম নেই। তো ওখানে রূপ গোস্বামী পাদ কে মহাপ্রভু আলিঙ্গন করলেন। পরের দিন মহাপ্রভু আবার স্নান করে যখন আসলেন, তখন দেখলেন রূপ গোস্বামী পাদ ওখানে নেই, এক জায়গায় লুকিয়ে কোনাতে বসে আছে। ঘরের মধ্যে কোনাতে যখন বসে, কেউ যখন একটু সংকোচ ভাব করে, তো মহাপ্রভু যখন ঘরের ভিতর আসলেন, কি বলে থেস্ট থেস্ট রূপ, থেস্ট রূপ মানে বাংলাতে কি বলে, মানে আমিও দেখেছি গ্রামে। থেস্ট রূপ মানে ওই যে খড় দিয়ে চাল বানায়, কি চাল বলে না, রূপ খড় দিয়ে, খড় দিয়ে বলে না, চালা চালা। চালা। থেস্ট রূপ মানে আপনি অনেক কিছু জিনিস ওইখানে ওইখানে রাখতে পারেন। আমেরিকাতে তো ওইসব নেই, আমেরিকাতে সব রুফ গুলি হলো মেটাল রুফ বা এরকম স্ট্রং কংক্রিট রুফ এরকম। বাংলাতে গ্রামের মধ্যে থেস্ট রুফ ছিল, থেস্ট রুফ। তো ওখানে একটা কাগজ, একটা পাতার মধ্যে কিছু লিখে ওখানে রেখে দিয়েছিল। তো মহাপ্রভু এসে সঙ্গে সঙ্গে দেখলো এটা কি, কে এখানে রাখলো। তো মহাপ্রভু খুব লম্বা ছিলেন, মহাপ্রভু 7 ফুট চেয়ে লম্বা, প্রভুপাদ বলেছেন। আমি জানি না উনি কি করে কোথা থেকে পেলেন, কিন্তু উনি অথরিটি, আমি স্বীকার করছি। 7 ফুট। ধনঞ্জয় প্রভু লন্ডনের, উনি উনি বলছেন যে প্রভুপাদকে উনি জিজ্ঞেস করেন মহাপ্রভু কত লম্বা, বলছে 7 ফুট 7 ফিট। কলিযুগে 7 ফুট, দাপর যুগে, আমি তখন রেফারেন্স পেয়েছিলাম। আপনারা জানি না জানে স্টোরিটা জানেন কিনা, মুচুকুন্দর স্টোরি। এনিওয়ে আমি আবার ভয় পাচ্ছি, ওইদিকে গেলে আবার হয়তো অনেক স্টোরিতে চলে যাব। যাই হোক, মুচুকুন্দের কাহিনীতে দেখা যায় ও সত্যযুগে ঘুমিয়েছিল। ও যখন উঠলো, কখন উঠলো, দাপর যুগে যখন মা কৃষ্ণ আসলো লীলা করতে। তো সত্যযুগে, দাপর যুগে ফিট হয় না, 28 ফুট, তারপরে 21 ফুট, তারপরে 14 ফুট, তারপরে 7 ফুট। কলিযুগের মানুষ ম্যাক্সিমাম 7 ফুট। তো যাই হোক, ওই কাহিনীতে আরেকদিন আলোচনা করা যাবে। তো ওখানে মহাপ্রভু ওই কাগজটা খুলে দেখলো, এত সুন্দর লেখা যে মহাপ্রভু তখন একটু ভয় পেয়ে গেল। মহাপ্রভু এই জন্য ভয় পেয়ে গেল, বলছে এ কি করে জানে। তো স্বরূপ দামোদর এখানে ছিল, বলছে এটা কে লিখেছে। তোরা বলছে রূপ গোস্বামী পাদ লিখেছে। রূপ গোস্বামী পাদ লিখে চালার মধ্যে থেস্ট রূপে, এখানে কি বলে, মানে ফোক্ট, নট ফোক্ট, হরে কৃষ্ণ প্রভু চালের ভিতরে গুজে রাখছিল। গুজে রাখছিল, চালের ভিতরে গুজে রাখছিল। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তখন তখন মহাপ্রভু বলছে এ কি করে, এটা এটা কে লিখেছে। শ্রদ্ধামতো বলছে রূপ গোস্বামী পাদ লিখেছে। এ কি করে জানে আমি কি চিন্তা করছিলাম, ভগবান কি চিন্তা করছে কেউ জানে না। মহাপ্রভু বলে না আমি ভগবান, কিন্তু উনি বলছেন যে আমি স্বয়ং, কারোর অধিকার নেই এই জগতে জানার, ভগবান কি চিন্তা করে কারোর অধিকার নেই। এ কি করে জানলো, কথা বুঝতে পারছেন? কারোর সম্বন্ধে মহাপ্রভু বলেনি, শুধু একমাত্র রূপ গোস্বামী পাদকে বলেছেন। এই জন্য রূপ গোস্বামী পাদকে আমরা সবসময় শিরোধার্য রাখা উচিত সবসময়। কেন প্রভুপাদ ওনাকে ওইভাবে দিয়েছেন, বলছে ইস্কন ইজ আন্ডার দ্য সুপারভিশন অফ রূপ গোস্বামী পাদ। আরে প্রভুপাদ ইস্কন তৈরি করলো, উনি বলছে রূপ গোস্বামী পাদ সুপারভিশন করছে। কেননা রূপ গোস্বামী পাদের অনেক বড় পজিশন আছে, সবসময় আমাদের এরকম শিরোধার্য থাকা উচিত। তখন মহাপ্রভু ওর গালে একটু আউট অফ অ্যাফেকশন, কি বলে বুঝলেন, যেমন বাচ্চারা যখন একটু দুষ্টেম করে আপনি গালে একটা স্ল্যাপ করেন, কি বলে, গালে চড়, চড়, আদর করে হালকা চড় দিছে। হালকা চড় দিয়েছে। বাংলা ভাষা কি, আদর করে হালকা চড় দিয়েছে, ভেরি গুড। আর আদর করে, কেননা মহাপ্রভু বলছে তুমি কি করে জানলে আমি কি চিন্তা করছি এই বিশ্ব জগতে। উনি বলেননি আমি ভগবান, উনি বলছেন এই বিশ্ব জগতে কারোর ক্ষমতা নেই জানা আমি কি চিন্তা করছি,
কিন্তু এ কি করে জানলো? তখন স্বরূপ দামোদর ওখানে সামনে বসেছিল। স্বরূপ দামোদর বলছে যে প্রভু, তুমি ওকে প্রকাশ করেছো, তুমি যদি না দিতে, মধ্যলীলা আপনার কাছে চৈতন্য চৈতামৃত আছে, রেফারেন্স গুলি নতুবা আপনি ভুলে যাবেন সব। চৈতন্য চৈতামৃত মধ্যলীলা 19.117 যদি থাকে পড়ুন তো। আমার সংস্কৃতটা মনে আছে। শির উপর হৃদয়ে প্রভু শক্তি সঞ্চারিলা, ও প্রভু, সর্ব নিরূপণে প্রবীণ করিলা। ইয়েস প্রভু। আপনি তো এটা পড়লেন, বলছে শ্রীরূপ গোস্বামীর হৃদয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শক্তি সঞ্চার করে, হুম, তাকে সমস্ত সিদ্ধান্ত নিরূপণের পারদর্শী করে তুললেন। ভেরি গুড। তা ওই 121টা পড়ুন। 120 বলছে প্রিয় স্বরূপে দ্বৈত স্বরূপে প্রেম স্বরূপে সহজাভিরূপে নিজানুরূপে প্রভু রেক রূপে ততানুরূপে সবিলাস রূপে। অনুবাদ হচ্ছে যে নিজের প্রিয় স্বরূপ, দ্বৈত স্বরূপ, প্রেম স্বরূপ, স্বাভাবিক মনোজ্ঞ রূপ বিশিষ্ট মুখ্য রূপ এবং নিজের অনুরূপ, এই প্রকার স্বীয় বিলাস রূপ শ্রী রূপ গোস্বামীতে শ্রী চৈতন্য মহাপ্রভু বিস্তার করেছিলেন। হুম, খুব সুন্দর, থ্যাংক ইউ। পুরো পুরো চ্যাপ্টারটাও এরকম, কত সুন্দর রূপ গোস্বামীর মহিমা। পড়বেন যখন টাইম পাবেন, মধ্যলীলা ওটা পড়া উচিত এই আজকের দিনে অ্যাটলিস্ট, কেননা আজকে ওনার তিরোভাব তিথি। উনি 19 চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার আছে, 19, 20, 21, 22, 23, 24। চৈতন্য চৈতামৃত আদি লীলাতে 17টা চ্যাপ্টার, মধ্যলীলাতে 25টা চ্যাপ্টার, আর অন্তলীলাতে 20টা চ্যাপ্টার, 20। 25টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার সনাতন গোস্বামীর শিক্ষা, 4টা চ্যাপ্টার ওখানে আছে রূপ গোস্বামীর পাদের শিক্ষা। খুব সুন্দর ওইগুলি। আমি পড়িয়েছিলাম, দুইটাই করেছিলাম। খুব সুন্দর, আমাদের বারবার পড়তে ইচ্ছা করে ওইগুলি, এত সুন্দর। তো আমাদেরকে মনে রাখতে হবে যে যা বোঝা যাচ্ছে, চারটা উপদেশ, না, নট উপদেশ, আদেশ, না, নট ইনস্ট্রাকশন, কি বলে ইনস্ট্রাকশন, উপদেশামৃত, না, নট উপদেশামৃত, উপদেশ দিয়েছিলেন, 4টা উপদেশ দিয়েছিলেন উপদেশ। চৈতন্য মহাপ্রভু। 4টা ইনস্ট্রাকশন, আমি যেটাতে মানে কমফোর্ট ফিলিং করলে আই ইউজ দ্যাট, সরি। 4টা ইনস্ট্রাকশন দিয়েছিলেন। প্রথম ইনস্ট্রাকশন হলো লুপ্ত তীর্থ উদ্ধার। লুপ্ত তীর্থ উদ্ধার তার মানে যখন মহাপ্রভু বৃন্দাবনে এসেছিলেন, বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড খুঁজতে খুঁজতে উনি পাননি কোথাও। গ্রামবাসীরা কেউ জানতো না রাধাকুণ্ড শ্যামকুণ্ড। মহাপ্রভু ওইগুলি আবিষ্কার করেছেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড। কিন্তু ইতিহাসে দেখা যায় যে ব্রজবাসীরা মহাপ্রভুকে বলছেন যে এই 2টা কুণ্ড খুব বিখ্যাত। বলছে কেন? বলছে তখন ইন্ডিয়া ওই আকবরের অধীনে ছিল, মহাপ্রভুর সময় আকবরের অধীনে। বলছে এম্পারার আকবর এসছিলেন, হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছিলেন। তো এখানে এই গ্রামে উনি রেস্টিং করলেন। উনি বলছেন যে জল খেতে দাও। তৎকালীন তো এরকম ওয়াটার সাপ্লাই ছিল না, তখন ওই কুণ্ড থেকে জল খেত। তো ব্রজবাসীরা বলল যে এই কুণ্ডের জল কোনোদিন শেষ হয় না, আপনি খেতে পারেন এখানে। তখন উনি খেলেন, মন্ত্রীরা খেলো, আকবর, সম্রাট আকবর, আর যত হাজার হাজার সৈন্য সামন্ত ছিল সবাই খেলো, কিন্তু কুণ্ডের জল ফিনিশ হয়নি। সেইখান থেকে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড, তখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড নাম ছিল না, গৌরীকুণ্ড এরকম নাম জাস্ট।
তখন মহাপ্রভু বলছেন এই হলো রাধা কুণ্ড আর শ্যামকুণ্ড। তারপরে রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু বলছেন তুমি এটা এক্সকেভেটিং, কি বলে এক্সকেভেটিং, এক্সকেভেটিং বুঝেন, মানে পুনরায়, এক্সকেভেটিং, খনন করা। খনন করা। ভেরি গুড। তো লুপ্ত তীর্থ উদ্ধার, রূপ গোস্বামী পাদকে রঘুনাথ, আপনাকে জিজ্ঞেস করলাম প্রথম রূপানুগ কে? প্রথম রূপানুগ কে? রঘুনাথ দাস গোস্বামী। প্রথম রূপানুগ হলো রঘুনাথ দাস গোস্বামী। একটা সুন্দর কাহিনী আছে, যদি টাইম পাই আজকে বলবো। রূপ গোস্বামী আর রঘুনাথ দাস গোস্বামী ওনাদের সিদ্ধ স্বরূপে খুব সুন্দর লীলা একটা আছে, ছোট্ট সংক্ষেপ লীলা, যেটা আমরা আশা করি আপনারা সবাই এর জন্য লোভবান হওয়া উচিত, লোভ করা উচিত। প্রভু আমরা শুনতে পারি প্লিজ? ওকে, আমি বলবো, জাস্ট চারটা জিনিস আগে বলে দিই। লুপ্ত তীর্থ উদ্ধার, লুপ্ত তীর্থ উদ্ধার মানে যে এক্সকেভেট করো, রিডিসকভার করো, সব ডিসকভার করো, যত বৃন্দাবনে লুপ্ত তীর্থ আছে কেউ জানে না তখন। তো রূপ গোস্বামী পাদ এই প্রথম ইনস্ট্রাকশন। দ্বিতীয় ইনস্ট্রাকশন, শ্রী বিগ্রহ মন্দির প্রতিষ্ঠা এবং মূর্তি প্রতিষ্ঠা, মূর্তি প্রতিষ্ঠা, বিগ্রহ প্রতিষ্ঠা এবং টেম্পল তৈরি করা। কি নাম, মানসিং, মানসিং এর নাম শুনেছেন কিনা জানি না, ওনার হিন্দু ছিল আকবরের সময়। উনি আকবর যদিও মুসলমান এম্পারার, কিন্তু আমাদেরকে হেল্প করেছে। এই যে লাল, আপনি রাধা গোবিন্দ মন্দিরে যখন যাবেন লাল পাথর, এইগুলো আকবরের দেওয়া। আকবর মানসিংকে বলেছিলেন, ও ডোনেট করেছিল। ও সবসময় বৈষ্ণব ধর্মের প্রতি খুব উইকনেস, খুব অ্যাপ্রিসিয়েট করত, খুব অ্যাপ্রিসিয়েট করেছে, অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। আমি জানি, আমি একদিন বলছিলাম, এক মাতাজি রেগে গেল। মাতাজি বলছে না না, মুসলমান ওরা কোনো কিছু, এরকম ঠিক নয়, এরকম ঠিক নয়। হ্যাঁ, ঔরঙ্গজেব বদমাস ছিল, আমি বলছি না ঔরঙ্গজেব ভালো। ঔরঙ্গজেব বদমাস, মদন মোহন মন্দির ভেঙে দিয়েছে, ইয়েস, কিন্তু যে করেছে ভালো জিনিস তাকে প্রশংসা করা উচিত। আকবর করেছে, আকবর অনেক হেল্প করেছে। জীব গোস্বামী পাদের সাথে দেখা হয়েছে। হরে কৃষ্ণ প্রভু, আকবরের স্ত্রী যোধাবাই হিন্দু ছিলেন, তো করবেনই। Yes. কিন্তু নিজে স্থির হলেও কিন্তু নিজের যে স্বতঃপ্রত ভাবে অন বলিশন কি বলে, নিজের স্বতঃপ্রত ভাবে যে যে উনি দেখিয়েছেন, উনি জানতে চাইছেন। জীব গোস্বামী পাদের সাথে দর্শন করতে উনি ফিলোসফি ডিসকাশন করেছেন, এগুলি প্রমাণ আছে। আপনাকে যদি জিজ্ঞেস করি রূপ গোস্বামী পাদের যে ফটো আমরা আছি, কোত্থেকে এলো জানেন? এই আকবরের কাছে। আকবর যখন, যেমন আজকাল প্রেসিডেন্ট, উনি সম্রাট ছিলেন, এম্পারার, আজকাল যেমন প্রেসিডেন্ট যেখানে যান রিপোর্টার সাথে যায়, সেক্রেটারি সাথে যায়, হোম ডিপার্টমেন্টের লোকেরা যায়, জানেন তো, যে মানে আমেরিকান প্রেসিডেন্ট যেখানে যায় ওরা অটোমেটিক্যালি যায় সাথে সাথে, ওনাকে বলতে হয় না, ওরা অটোমেটিক্যালি যায়, রিপোর্টার যায়, কি হচ্ছে না হচ্ছে সব লিখে। এম্পারার আকবর যখন উনি বৃন্দাবনে এসেছিলেন দ্বিতীয়বার, আমি ডিটেলস ঘেটেছিলাম, শ্রীপাদ রাধানাথ মহারাজও খুব প্রশংসা করেন এই ব্যাপারে। তো আমি দেখলাম ওখানে যখন আকবর এসেছিল, ওর সাথে চিত্রকর, বুঝলেন, আর্টিস্ট, কি বলে আর্টিস্ট কে, চিত্রকর না এরকম কিছু বলে, আর্টিস্ট ছিল, পেইন্টার আর কি, মানে যে পেইন্ট করে। তো আকবরের সাথে যেত সব সময়, যেখানে আকবর যাবেন, এটা মানে কম্পালসারি, এটা বুঝতে পারছেন। যেমন যদি আমাদের আমেরিকান প্রেসিডেন্ট আজকে আলাচুয়াতে আসে, সিকিউরিটি গার্ড আসবে, পুলিশ অফিসার সব সিকিউরিটি দেবে, এটা অটোমেটিক্যালি এক্সপেক্টেড। কথা বুঝতে পারছেন? সেরকম যখন এম্পারার যেত, শূন্য সামন্ত যেত, ওই আর্টিস্ট, পেইন্টার ছিল, তৎকালীন তো ক্যামেরা ছিল না, পেইন্টার ছিল। ওর থেকে ওই রূপ গোস্বামী পাদ গোস্বামীদের যে ফটোগুলি আমরা দেখি, ও কোত্থেকে আসছে? ওখান থেকে এসছে। উই মাস্ট অ্যাপ্রিসিয়েট, অ্যাট লিস্ট হি হ্যাজ ডান সামথিং ফর আস। যদি উনি ওইগুলি না করাতেন
তো আমরা কোনোদিন জানতামই না রূপ গোস্বামী পাদ কিরকম দেখতে, স্বর গোস্বামী পাদ কিরকম দেখতে। তার জন্য ওনাকে আমি প্রণাম জানাই আকবরকে, যদিও উনি মুসলমান, কিন্তু অনেক কিছু করেছেন আমাদের জন্য। Anyway, this is not his day, but Rupa Goswami Pad's day. So দ্বিতীয় হলো শ্রী বিগ্রহ মন্দির প্রতিষ্ঠা, এবং তৃতীয় নাম্বার কি করে মন্দির প্রতিষ্ঠা করতে হবে, এবং কি করে মূর্তি স্থাপন করতে হবে, কি করে সদাচার মানে পূজারীদের আচার আচরণ, বৈষ্ণবদের আচার আচরণ, এইগুলি লিখবার জন্য বলেছেন। এটা হলো তৃতীয় নাম্বার। 4 নাম্বার হলো বৈষ্ণব স্বভাব, বৈষ্ণব চরিত্র, বৈষ্ণব ব্যবহার। এই 4টা জিনিস রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু বলছেন, ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিয়েছেন। কোথায় পাবেন? মধ্যলীলা 23 চ্যাপ্টারে দেখবেন, একটা জায়গায় নাই, আমি সব ঘেটে একসাথে করি এইগুলি জাস্ট, কেননা আমি যখন নাম্বারিং করি না, আমার স্মরণ মানে ভগবান স্মরণ রাখান, আমি স্মরণ রাখছি না, ভগবান স্মরণ করার। 4টা জিনিস উনি করতে এসেছিলেন। তো ওনার জীবনে আমরা দেখতে পাই যে মহাপ্রভু, আপনি বলতে পারেন মহাপ্রভু কেন উনাকে কেন সিলেক্ট করেছেন, ওনার কি যোগ্যতা ছিল? জানি না, আপনাদের হয়তো কেউ এরকম চিন্তা করেন না, কিন্তু আমি চিন্তা করি, অনেক সময় খারাপ চিন্তাও করি, যে মহাপ্রভু কেন ওনাকে পিক করলো। হাজার হাজার ভক্ত ছিল, 4টা জিনিস ওনার মধ্যে খুব সুন্দর ছিল। ভেরি ওয়েল এডুকেটেড, ওয়েল এডুকেটেড কিরকম বুঝতে পারছেন? কালচারলি, শুধু মানে একাডেমিক শুধু নয়, কালচারলি মানে আমরা যখন একটা কিছু লিখি, নিজেকে দেখাতে চান না এটা কি অন্য বৈষ্ণবদের, সিনিয়র বৈষ্ণবকে দেখাতে চান, এটা কি কারেক্ট আছে কি না? রূপ গোস্বামী পাদ ওনার জীবনে যত কিছু লিখেছেন, এই ভক্তি রসামৃত সিন্ধু, জানেন আমি খুব ঘেটে ঘেটে না চোখে জল এসে যায়, যখন কিরকম কালচারলি, ভেরি হাইলি কালচার বুঝেন মানে কি, কালচার কি বলে বাংলা, এনিওয়ে কালচারই। জাস্ট আপনি কি করে ঘরে উঠেছেন, কিরকম শিক্ষা দীক্ষায় আপনি উঠেছেন, শুধু একাডেমিক শিক্ষা নয়, উনি একাডেমিকলি হি ওয়াজ এ স্টুড, দের ইজ নো কোয়েশ্চেন, কিন্তু কালচারলি এত সুন্দর, যা কিছু লিখতেন সনাতন গোস্বামী পাদকে দিতেন, বল্লভাচার্যকে দিয়েছেন। আমি তো লিখতে জানি না ভালো, আপনি একটু দেখুন, যদি এটা ঠিক হয় তাহলে আমি নিবেদন করব। মহাপ্রভু আমাকে বলছেন লিখতে, কিন্তু আমি ভালো লেখক নয়। দেখুন কিরকম, দিস ইজ কালচার। উনি তো বলতে পারেন, এই মহাপ্রভু আমাকে পাওয়ার দিয়েছে, আমার মতো কে আছে এই দুনিয়াতে, কোনোদিন বলেননি। উনি সনাতন গোস্বামী পাদকে, ভক্তি রসামৃত বল্লভাচার্যকে দিয়েছেন, সনাতন গোস্বামী পাদকে যা কিছু লিখতেন, বলে আমি জানি না এটা ভালো লিখেছে কিনা, যদি একটু দয়া করে আমাকে আশীর্বাদ করুন, যে আপনি দেখুন, এটা প্রুফ রিডিং করুন, দেখুন এটা যদি ঠিক আছে কিনা। এইটাকে বলা হয় কালচার। এইটা খুব, যখন প্রভুপাদ যত কিছু লিখেছে, সামনে দেখুন প্রভুপাদের গ্রন্থগুলি, প্রথমে দেখুন কাকে নিবেদন করেছে। একটা গ্রন্থ ওনার বাবাকে নিবেদন করেছে, কেউ জানেন কোন গ্রন্থটা? আমরা তো পড়ি প্রতিদিন। একটা গ্রন্থ বলদেব বিদ্যাভূষণকে নিবেদন করেছে। প্রতিটা গ্রন্থ প্রভুপাদ লিখেছেন, উনিও নিবেদন করছেন। দিস ইজ কল কালচার। বৈষ্ণব কালচারটা এত সুন্দর, ভেরি অ্যাট্রাকটিভ না, এত সুন্দর, দৈন্য ভাব, দৈন্যতা। তো উনি খুব ওয়েল এডুকেটেড, ম্যানেজারিয়ালি, স্ট্রিট ওয়াইজ, কি বলে বাংলাতে বুঝতে পারছেন, শার্প, মানে খুব শার্প, স্টুথ, ইংলিশে বলে স্টুথ, ভেরি অ্যাস্টুট। উনি ম্যানেজারিয়ালি কাকে কিভাবে করতে হবে, কিভাবে কাকে কথা বলতে হবে, কথা বলার পরে কি রেজাল্ট আসবে, উনি খুব চিন্তাশীল। উনি জাস্ট যার কাছে যা কিছু বলেননি। যখন রূপনারায়ণ এসেছিল, ও বড় দিগ্বিজয়, রূপ গোস্বামী পাদ বলছেন, কি জন্য আমার সই দরকার আপনার বইয়ে?
বলছে আমি সমস্ত পণ্ডিতদেরকে ডিফিট করেছি। ডিফিট কি বলে, ডিফিট করেছি। তা আমি আপনার থেকে যদি কেননা আপনি আর আপনার ভাই বড় দাদা রূপ সনাতন খুব নাম তখন বৃন্দাবনে, তা আপনারা যদি সই করেন তাহলে আমি দিগ্বিজয় হতে পারবো। রূপ গোস্বামী পাদ বলছেন ঠিক আছে, আমি সই করে দিচ্ছি। কিন্তু মনের মধ্যে কোনো ক্ষোভ নেই। এটা কালচারলি খুব সুন্দর। তৃতীয়, স্পিরিচুয়ালি ভেরি ডিপ। মহাপ্রভু কি জন্য ওনাকে সিলেক্ট করেছেন? ওনার আন্ডারস্ট্যান্ডিং এত ডিপ যে কল্পনার অতীত। প্রভুপাদকে একজন শিষ্য বলছেন, আমি 2বার পড়লাম প্রভুপাদ নেক্টার অফ ডিভোশন, বুঝতে পারছি না। প্রভুপাদ বলছে আরো পড়ো। তৃতীয়বার, প্রভুপাদ এখনো বুঝতে পারছি না, আবার পড়ো। 10 বার পড়েছে, তারপরে আস্তে আস্তে বুঝতে চেষ্টা করছে। এখানে প্রভুপাদের শিষ্য একজন জিবিসি ছিল আগে, তোমার প্রভু আমাকে ডাইরেক্টলি বলছেন 19 চ্যাপ্টার অব্দি আমি বুঝি, তারপরে ডিফিকাল্ট। রসতত্ত্ব খুব ডিফিকাল্ট। ভক্তি রসমৃত সিন্ধু 4টা ভাগে আছে না, পূর্ব ভাগ, দক্ষিণ ভাগ, উত্তর ভাগ। প্রথম যে 19টা চ্যাপ্টার, এটা কার উপরে ডিপেন্ড করছে? একটা শ্লোকের উপরে। পুরো ভক্তি রসমৃত সিন্ধুটা চোখের সামনে আপনি ভাসাতে পারেন কিভাবে ভাগ করেছেন। এগুলি ফোকাস করা উচিত, তাইলে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবো রূপ গোস্বামী পাদ কি দিতে এসছেন, কি দিয়েছেন, আমরা কি ধরতে পেরেছি। এটা খুব ইম্পর্টেন্ট। স্পিরিচুয়ালি এত ডিপ ছিলেন মহাপ্রভুর কৃপাতে। মহাপ্রভু ওনাকে শক্তি সঞ্চার করেছেন। এবং 4 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট, স্পটলেস ক্যারেক্টার। স্পটলেস ক্যারেক্টার। উনি নিজে এক্সাম্পলিফাইড। উনি নিজেও লিখেছেন বাচো বেগ মানস ক্রোধ বেগ, ওখানেও স্পটলেস ক্যারেক্টার হতে বলছেন। বলেনি 64 মালা জপ করো, প্রণাম করো, এই করো, ওইগুলি লিখেননি। বলছে ব্যাগ দমন করো, 6টা ব্যাগ দমন করো, তাহলে তুমি সাকসেস হবে। তো রূপ গোস্বামী পাদের চরণে অসংখ্য ধন্যবাদ। আমি ভয় লেগে গেল হঠাৎ, একটা টাইম দেখলাম যে 10 মিনিট আছে। তা উত্তমানন্দ প্রভু বলছেন, ওই ওই একটা ছোট্ট কাহিনী আমি বলছি। রূপ গোস্বামী পাদ প্রথম ওনার ফলোয়ার রঘুনাথ দাস গোস্বামী কি করে, উনি, আমরা বলছি যে ফার্স্ট রূপানুগ, ভেরি নাইস। হরে কৃষ্ণ প্রভু। ওনার নিত্য সিদ্ধ স্বরূপে এক লীলা চলছিল তখন। রতি মঞ্জুরি, রঘুনাথ দাস গোস্বামী ছিলেন রতি মঞ্জুরি, আর রূপ গোস্বামী পাদ ছিলেন রূপ মঞ্জুরি। আমি ছোট্ট ছোট 2টা কাহিনী বলবো, বড়গুলি এখন বলবো না, অনেক টাইম লেগে যাবে। ছোট 2টা। একটা হলো, প্রতিদিন যে রাধারানী রান্না করতে আসতেন নন্দ মহারাজের 3 বছর বয়স, 3 বছর বয়সে ওনার জন্মদিনে বিরাট উৎসব হয়েছিল। যশোদা মা সেই খাওয়া খেয়ে বলছে কে রান্না করেছে? বলছে আমার মেয়ে রান্না করেছে। 3 বছরের বয়স, রাধারানী এত সুন্দর রান্না করে। বলছে কি করে শিখলো? বলছে দুর্বাসা মুনি ওনাকে আশীর্বাদ দিয়েছে। যদি কোনো মতে আপনার মেয়ে আমার ছেলের জন্য রান্না করতো, আমার জীবন সার্থক হতো। কেননা একমাত্র ছেলে নন্দ মহারাজের, যে 5 ভাইয়ের মধ্যে মধ্যম ভাই হলো নন্দ মহারাজ, ওর একমাত্র ছেলে। ওর জীবনে অনেক বিপদ এসছে, ওর স্বাস্থ্যটার জন্য ভালো থাকে, ওর জন্য ভালো রান্না খাওয়া উচিত। যশোদা মা অ্যাকচুয়ালি মনে মনে চিন্তা করতো, যদি এই মেয়েটা আমার ছেলের বউ হয় পরে ভবিষ্যতে, তাহলে আমার জীবন সার্থক। যাই হোক, এই বিরাট কাহিনী আছে। যেরকম মানে গ্রামে চিন্তা করে
সেরকম লীলা চলছে। তো একবার রাধারানী দেখবেন নন্দগ্রামে, নন্দ মহারাজের কয়টা রাজপ্রাসাদে কয়টা ঘর আছে? 50টা ঘর। এগুলো আমাদের মেডিটেশন করা উচিত। 50টা ঘর, কিন্তু কোনো ঘরে রাধারানী বিশ্রাম করবেন না। ওনার আলাদা গেস্ট হাউস করেছেন বিশ্বভানু মহারাজ। বিশ্বভানু মহারাজ আলাদা গেস্ট হাউস করে দিয়েছেন। ও রান্না টান্না করে ওখানে একটু বিশ্রাম করবে মঞ্জুরিদের সাথে, তারপরে বাড়িতে আসবে, কেননা হেঁটে হেঁটে আসতে হয়। তখন তখন বর্ষানা একটু দূরে আছে, তো উনি ওখানে বিশ্রামে। তো বিশ্রামের পাশে ওখানে একটা পুকুর আছে, পিলা পুকুর বলে। রাধারানী রান্না টান্না করে ওখানে পুকুরে গিয়ে হাত ধোয়। হাত ধুয়ে উনি ওখানে উঠতে চাইছেন না। ওই কি বলে, স্টেপস আছে, কথা বুঝতে পারছেন? সরি, আমি মানে আই ডোন্ট লাইক মাই সেলফ, বাংলাতে বলতে পারছি না। বেডিং ঘাটে স্টেপ আছে, গোবিন্দ, তো ওখানে বসে আছেন। সিঁড়ি আছে। প্রভু হরে সিঁড়ি কৃষ্ণ। আছে, তো ওখানে বসে আছেন। তো রূপ মঞ্জরি এসছে কয়েক মিনিট পরে, চিন্তা করছে হাত ধুয়ে তো ঘরে গিয়ে বিশ্রাম করবে, কিন্তু ওখানে বসে আছে, আনন্দ পাচ্ছে, কি ব্যাপার? কোনো একটা ব্যাপার আছে, নিশ্চয় কোনো একটা ব্যাপার আছে। তো আমি ডাইরেক্টলি যাব না, ডাইরেক্টলি গেলে হয়তো আমি বুঝতে পারবো না, আমি ইনডাইরেক্টলি। তো কি করেছে, দেখলো আম, কাছে এসে একটু জলে হাত ধুয়ে নিজেও হাত ধুলো। তো রাধারানী রাগ করলো। তো চিন্তা করছে রূপমঞ্জরি, আমি কি দোষ করলাম? হাত ধুলাম, আর নিজের হাত ধুলাম, তাতে রাধারানী রাগ করার কি কারণ? তো ক্ষমা চাইছে, সামনে এসে বসে আছে চুপচাপ। তো যখন আপনি জলে হাত ধুবেন না পুকুরে, একটা রিপলস হয়। রিপলস বুঝতে পারছেন বাংলাতে কি বলে? রিপলস হয়। তো রিপলসে ক্লিয়ার কাট দেখা যায় না সবকিছু। তখন কিছুক্ষণ পরে যখন রিপলস গুলি আস্তে আস্তে ডাউন গেল, তখন জলটা মানে শান্ত হলো। কৃষ্ণের বিউটিফুল মুখশ্রী দেখা যাচ্ছে ওই জলের মধ্যে, ওইটা রাধারানী আসক্তি হয়ে গেছে। বাচ্চা 3 বছর বয়স, আসক্তি হয়ে গেছে নন্দ মহারাজের ছেলের মুখ দেখা। তো রূপমঞ্জরি দেখছে দেখছে, আহা, তখন মনে শান্তি পেয়েছে। আমি যখন হাত ধুয়েছিলাম তখন জলটা, বুঝতে পারছেন, রিপল হয়েছে, মুখটা দেখা যাচ্ছে না ভালো। ঢেউ প্রভু ঢেউ তরঙ্গের জন্য দেখতে পারে নাই। ঢেউ 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 ঢেউ, তরঙ্গ, ভেরি গুড, থ্যাংক ইউ। আমাকে বাংলা, আপনারা আমার টিচার। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ ওই গাছের উপরে, ও ও দেখতে চাইছে রাধারানীকে, জলের মধ্যে রাধারানীর ছবিটা পড়ছে, ও দেখে ওখান থেকে, গাছের উপর থেকে লুকিয়ে লুকিয়ে, কেউ দেখে না। তখন চিন্তা করছে, আরে আমি, আমাকে, আই গট কট, কি বলে, আমি ধরা পড়ে গেলাম। ধরা পড়ে গেলাম, তো তাড়াতাড়ি ও নেমে যাচ্ছে। আর রূপমঞ্জি ওখানে গিয়েছে। কোথায় যাচ্ছ? বলছে, আমি এখানে, আমি বাড়িতে যাচ্ছি। না না, তুমি জানো আমি কে? রূপমঞ্জরি নিজের আইডেন্টিটি দিচ্ছে নন্দ মহারাজের ছেলেকে। আমার নাম রূপ মঞ্জরি। জানো আমার পারপাস কি, জীবনের লক্ষ্য বস্তু কি জানো? তোমাদের দুইজনকে মিলন করবা। এ হলো আমার পারপাস অফ লাইফ। আমার পারপাস লাইফ কি আছে? তোমাদেরকে সঙ্গম করা। তুমি কোথায় যাচ্ছ? তুমি যাবে তো বদনাম করে দেব। এখানে থাকো, ওর সাথে দর্শন, নতুবা আমি যেতে দেব না। কথা বুঝতে পারছেন? এই হলো রূপমঞ্জরি। ও আইডেন্টিটি দিচ্ছে, নিজের পরিচয় দিচ্ছে, জানো আমি কে? বলছে, আমার জীবনের উদ্দেশ্য হলো তোমাদের সঙ্গম করার। তুমি পালিয়ে যাবে কোথায়? আমি সারা দুনিয়াতে বলে দেব, তোমার বদনাম করে দেব। তুমি যদি এখানে থাকো ওর সাথে, তাহলে বদনাম হবে না। নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ ভয়ে ওখানে দাঁড়িয়ে আছে, যেতে পারছে না। কিছুক্ষণ পরে রাধারানী বলছে, না না, ওকে যেতে দে, না তো আবার লোকে দেখে নেবে, কি বলবে। তো একবার, এখানে
আরেকটা ছোট্ট কাহিনী বলছি। অনেক কাহিনী আছে, হাজার হাজার রূপ গোস্বামীর রূপমঞ্জরি কাহিনী। কেন প্রথম রূপানুগ রঘুনাথ দাস গোস্বামী? তো এখানে একটা সুন্দর প্রার্থনা আমিও করি, আপনারাও নিশ্চয় জানেন। ভজামি রাধা অরবিন্দ নেত্রাম, স্মরামি রাধা মধুর স্মিতস্যম, বদামি রাধা করুণা বরাদ্রম, তত মম নাস্তি গতি না কোপি। কে লিখেছেন? রঘুনাথ দাস গোস্বামী। কেন উনি লিখেছেন এরকম? উনি ছিলেন এক মঞ্জরি। তো জটিলা রাধারানীর শাশুড়ি মা বলছে, আমি বদনাম শুনছি যে ও নাকি রাত্রে ঘর থেকে লুকিয়ে বেরিয়ে যায় নন্দ মহারাজের ছেলের সাথে। আমি আজকে দেব না, আমি কোনো মতেই যেতে দেব না। দরজা খোলা থাক, আর দরজার যে কি বলে থ্রেশহোল্ড, কি বলে বাংলাতে, বুঝতে পারছেন? থ্রেশহোল্ড মানে দরজা যেখানে আটকায়, ওই থ্রেশহোল্ডের মধ্যে উনি শুয়ে আছেন জটিলা। বলছে আজকে দেখি তো কি করে ও যায়, আমাকে লঙ্গিয়ে যেতে হবে, ধরা পড়বে। তো রঘুনাথ দাস গোস্বামী, রতি মঞ্জরি, বাচ্চা মেয়ে, ছোট মেয়ে, ও বলছে, মা জটিলা আপনার কি হয়েছে? এখন বলতে পারছে না যে আমার বৌমা লুকিয়ে লুকিয়ে যায়। এগুলো অনেক পরে কাহিনী, 3 বছর না, তখন রাধারানীর বয়স 14 বছর। লুকিয়ে লুকিয়ে যায়, বলতে পারছে না। বলছে না না, আমি আজকে ঘরে এখানে শুবো, একটু গরম লাগছে তো, এর বাইরে শুবো না। আর যোগমায়া এরকম করেছে, গরম লাগিয়ে দিয়েছে। বৃন্দাবনে কিরকম এয়ার কন্ডিশন বুঝতে পারছেন? যোগমায়া কন্ট্রোল করে কার কাছে গরম হবে, কার কাছে ঠান্ডা হবে, সবকিছু ফার্স্ট ক্লাস এয়ার কন্ডিশন। যদি জীবনে এয়ার কন্ডিশন সুখ চান, গোলক বৃন্দাবনে যাওয়ার চেষ্টা করুন। তো ওখানে তো গরম লাগাচ্ছে। তো রতি মঞ্জরি বলছে, মা চিন্তা করবেন না, আপনি শুয়ে থাকুন, আপনাকে হাওয়া করছি। তো একটা হ্যান্ড হ্যান্ড দিচ্ছে, তো আপনি বিশ্রাম করুন। তো উনি চিন্তা করছে, যদি উনি ঘুমিয়ে পড়ে তো রাধারানী চলে যাবে, ওর কি বলে স্টেপ ওভার, কথা বুঝতে পারছেন? স্টেপ ওভার করে চলে যাবে, কোনো ধরা পড়বে না। তো উনি ওখানে ম্যাসাজ করছেন, কাঁধের মধ্যে, মাথার মধ্যে মালিশ করছেন। তা আস্তে আস্তে মানে বিশ্রাম করছেন। কখন করছেন? সে সন্ধ্যা থেকে। আর রাধারানী ফিরে আসলো কয়টায়? 3টা 36 মিনিটে। যাই হোক, আপনাদের ওই ফলো করতে হবে না, কিন্তু আমি 24 ঘন্টা লীলা এক সময় ফলো মানে টাইমগুলি দেখছিলাম, ধ্যানচন্দ্র গোস্বামীর গ্রন্থে ওইগুলি আছে। 3টা 36 মিনিটে ওনারা বিচ্ছেদ হয়, রাধা কৃষ্ণ বিচ্ছেদ হয় লীলা থেকে। তারপরে কৃষ্ণ চলে যায় ফ্লাইং অবজেক্টে, ওই দক্ষিণ দিকের জানলা দিয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়ে। আর রাধারানী আসে সমস্ত মঞ্জুরিদেরকে নিয়ে, যাব যাবটে আসে। তখন যখন যখন রাধারানী ফিরে আসলো, দেখছে রতি মঞ্জরি রূপমঞ্জরির অনুগত এক্স্যাক্টলি সেবা করছে, সারা রাত মেসেজ করছে। এখন আপনি চিন্তা করবেন, এটা এই কাহিনীটা শুনে আপনি চিন্তা করবেন, গোলক বৃন্দাবনে যাব, সারা রাত মেসেজ করতে হবে আমাকে কাউকে? পরিশ্রম হয়ে যাবে? না, পরিশ্রম না। কিরকম আনন্দ, প্রচন্ড আনন্দ। রাধা রানীর যে সুখ কৃষ্ণ সঙ্গমে, সেই সুখ কার মধ্যে এটা প্রজ্বলিত হয়েছে? রূপমঞ্জরির মধ্যে, যেহেতু ওনাদের আত্মা একই মতো। প্রভুপাদ লিখেছেন যে মহাপ্রভু এসছেন রাধা কৃষ্ণের যে কি বাংলাতে কি বলে, আনরেস্ট্রিক্টেড আনলিমিটেড লাভ এনজয় করবার জন্য, রিলিজ করবার জন্য মহাপ্রভু এসছেন, আনরেস্ট্রিক্টেড আনলিমিটেড। কিন্তু কে কোন জীবের ক্ষমতা আছে ওই রস আস্বাদন করা? না। কিন্তু মহাপ্রভু ওইটা আস্বাদন করতে এসছেন এই জগতে। মহাপ্রভুর যে অন্তরঙ্গ ভক্ত স্বরূপ গোস্বামী, ওনারাও পাচ্ছেন
যার যতটুকু প্রপোর্শন টু দেয়ার কনসিয়াস অ্যাকসেপ্টেন্স, যার যতটুকু প্রপোর্শন আছে ততটুকু ওনারা এনজয় করতে পারছেন। কথা বুঝতে পারছেন? যারা রূপ স্বরগোস্বামী অন্তরঙ্গ কারা আছে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তারপরে প্রভুপাদ এইভাবে ব্যাখ্যা করছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ক্লোজ টু নরোত্তম দাস ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এরকম আস্তে আস্তে অল দা ওয়ে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের নাম দিয়েছে। তা আমাদের যতটুকু দুই প্রকার গুরু সেবা হয় না, গৌরব সেবা, বিশ্রম্বর সেবা। বিশ্রম্বর সেবা মানে গুরু কি চাইছেন, গুরু বলার আগে আপনার হৃদয়ে অলরেডি আপনি বুঝতে পারছেন গুরু কি চাইছে। সব শিষ্যরা হতে পারে না ওইরকম, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত। তো বিশ্রম্ব ভাবে গুরু সেবা, বিশ্রম্বেন গুরু সেবা, এইভাবে লিখেছেন রূপ গোস্বামী পাদ। তো রঘুনাথ দাস গোস্বামী রতিমঞ্জরি সারা রাত মেসেজ করেছিলেন, কিন্তু উনি খুব প্রিয় রূপমঞ্জরি। যেহেতু রূপমঞ্জরি ওই সুখ আস্বাদন করছিলেন, ওইটা রিফ্লেক্ট হয়েছে রঘুনাথ দাস গোস্বামী রতিমঞ্জরি। উনি যদিও মেসেজ করছেন এক্সটার্নালি, কিন্তু ইন্টারনালি ড্রাউন ইনটু এক্সটেসি। রাধারানী তো ওইভাবে অ্যানালাইজ করছেন না। যখন রাধারানী দেখছেন সারা রাত মেসেজ করছে আমার শাশুড়িকে আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য, ওটার নাম হলো করুণা বরাদ্রম। ভজামি ভজামি রাধা অরবিন্দ নেত্রম। অরবিন্দ নেত্রম কেন? সারা রাত জেগে থাকলে কি হয় জানেন? চোখে লাল হয়ে যায়। এটার নাম হলো অরবিন্দ। অরবিন্দ মানে সূর্য উঠার মতো। যদি আপনি কোনোদিন সারা রাত না ঘুমান, দেখবেন চোখের মধ্যে, আয়নাতে দেখবেন চোখে লাল হয়ে যায়। ভজামি রাধা অরবিন্দ নেত্রাম স্মরামি রাধা মধুর স্মিতস্যম। রাধারানী স্মিত হাস্য, 6 প্রকার হাসি আছে না? আপনাদের জানেন কিনা জানি না, পড়া উচিত। ভক্তি রসামৃত সিন্ধু পড়ুন। 6 প্রকার হাসি আছে। এক প্রকার হাসি হলো স্মিত হাস্য। অট্টহাস্য আলাদা। স্মিত হাস্য মানে খুব আনন্দ পেয়েছেন ভিতরে, সংক্ষেপে আপনি দেখাচ্ছেন এই চিকের চিকের আর যে ঠোঁটের মাঝে যে একটা গর্ত আছে, এই গর্তগুলিকে একটু কুলচিয়ে, একে বলা হয় স্মিত হাস্য। ভজামি রাধা অরবিন্দ নেত্রাম স্মরামি রাধা মধুর স্মিতস্যম। মধুর স্মিত হাস্যম, কত সুন্দর। বদামি রাধা করুণা বরাদ্রম। এই কত করুণাময় রাধারানী। তত মম নাস্তি গতি না কপি। আমি আর কিছু চাই না, শুধু রাধারানীর সেবা করতে চাই। এই জন্য রতিমঞ্জরির খুব নাম আছে। উনি হলো প্রথম রূপমঞ্জরি। ওকে, 7 o'clock আমি এখানে শেষ করলাম। সরি, আমি অ্যাকচুয়ালি রূপ গোস্বামী সম্বন্ধে রূপ গোস্বামী সম্বন্ধে অনেক কিছু বলার আছে। আপনারা পড়বেন, আজকে পড়ুন ওই চ্যাপ্টার গুলি, চৈতন্য চৈতন্যতে 19 চ্যাপ্টার, 23 চ্যাপ্টার, মধ্যলীলা, এগুলি খুব সুন্দর রূপ গোস্বামী পাদের জীবনী ব্যাখ্যা হয়েছে অনেক। আমি যা সংক্ষেপে চেষ্টা করছি, আমি জানি বলতে পারিনি সবকিছু। কেউ কিছু বলতে পারেন? 1-2টা জিনিস কি নিয়ে যেতে পারেন যেটা আপনি অ্যাপ্লাই করবেন? এনিওয়ান? আমাদের আরেকটা ক্লাস আছে আজকে বাংলাতে, 1 ঘন্টা পরে, না 2-2.5 ঘন্টা পরে। সরি, ইয়েস ইয়েস, মাদার শঙ্করী দেবী, নাইস টু সি ইউ। Hare Krishna, Prabhu. Please accept my respectful obeisances at the dust of your lotus feet, Prabhu. So nice to see you. It's so nice to have your association after so long. And You are my still in respectful- India? I've come back to India, Prabhu, yes. Okay, So we move for good, Prabhu. good. And my respectful pranams to all the Vaishnavas and Vaishnavis assembled here, all glories to Srila Prabhupada. প্রভু, আমার আজকে যেটা সব থেকে ভালো লাগলো, আপনি যেটা বললেন যে আমাদেরকে রূপানুগা হতে হবে। অ্যাজ এ সাধকা, রূপানুগা হতে গেলে আমাদেরকে রূপ গোস্বামীকে ফলো করতে হবে। আর দেন দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং, প্রভু আপনি কারেক্ট করতে পারেন। আর যখন আমাদের সিদ্ধ রূপটা হবে, ইন দ্যাট কেস উই উইল বিকাম রূপা মঞ্জরি's follower. So we are on the right track if we continue to follow
Srila Rupa Goswami. So Very good. just wanted to Very say good. that. Very good. Thank you. Thank you. Thank you. থ্যাংক ইউ সমস্ত প্রভু এবং মাতাজিদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি টাইম হয় ইউ ক্যান জয়েন এগেইন 2.5 ঘন্টা Prabhu, 9:30 a.m. your time? 1.5 ঘন্টা পর। ইয়েস। হরে কৃষ্ণ 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 Krishna হরে Krishna হরে Hare হরে Hare রাম Hare Rama রাম Hare Rama রাম Rama হরে Rama হরে Hare শিল Hare প্রভুপাদ